চেষ্টা তো করা হচ্ছে, কিন্তু চান্সটাও তো আসতে হবে না? গোপীদা, তাড়াতাড়ি কিছু একটা করুন। এই রোজগারে আর চলছে না। ভালো একটা চাকরি চাই। তোর অবস্থা বুঝতে পারছি আমি। নিশ্চয়ই কোনো না কোনো একটা রাস্তা বেরিয়ে আসবে। সাহস রাখ। গোপীদা, আমার উপর দুটো বাচ্চার দায়িত্ব। বিচ্ছেদের পর যাদের ভার তোকে একাই সামলাতে হচ্ছে, বুঝতে পারছি, সবই বুঝতে পারছি। খুবই কঠিন কাজ, কিন্তু তুই ভেঙে পড়িস না। দেখে নিস, কিছু না কিছু নিশ্চয়ই হবে। তাড়াতাড়ি তোকে একটা খুশির খবর শোনাবো নম্রতা। বর্ষার আগে গুপিদার ওপরে। আচ্ছা, 250 গ্রাম ডাল দিন। আর আরে নম্রতা দি, কেমন আছো? আমি ভালো আছি রিনা, তুই? ওই আছি, সবজি আনতে যাচ্ছি। আচ্ছা রিনা, আমার একটা সাহায্য করবি? হ্যাঁ বলো না দিদি। মাঝে মাঝে আশি আর সোনুকে তোর কাছে পড়তে পাঠাবো। আসলে কি বলতো, আমার মা বাবার পক্ষে ওদের সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আরে দিদি, এতে জিজ্ঞাসা করার কি আছে? আমি বলি কি, ওদের রোজ পাঠিয়ে দিও। আমি ওদের এমন হোমওয়ার্ক দিয়ে দেব যে ওরা দুজনে দুষ্টুমি করার একদম টাইমই পাবে না। ঠিক আছে রিনা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আসি, বাই। এই নে ধর, যা। ধরতে পারলি না, আবার নে। দে দে দে, আমাকে দে। আরে 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 আরে, আমার আশি আর সোনু বাবা কি করছে? উম, উম, তোদের জন্য দেখ তো আমি কি এনেছি। দেখ, এটা তোর টফি আর এটা তোর টফি। যা, এবার তোরা খেল। নম্রতা, এসে গেছো মা? হ্যাঁ বাবা, সব ঠিক আছে তো? সব ঠিক আছে বাবা। নম্রতা, এসে গেছিস? যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য চা আনছি। আয় হ্যাঁ, আয়। এই দেখো, এই তোমার সুন্দর বাড়ি, আর এই তোমার চুল। বলো, এই হলো মাথা। হ্যাঁ, ভালো ভালো ভালো, লেখো লেখো লেখো। আশি, আমার মোবাইলটা দে। হ্যাঁ মা, চোখ, হ্যাঁ, আর এটা মাথা। মাথা, বলো, এটা চুল। চুল। হুম। এই নাও। বলো বলো। হ্যালো। হ্যালো, নম্রতা বাগচি। হ্যাঁ বলছি, আপনি কে? আমি সুনিতা নন্দিয়াল বলছি, দিল্লি থেকে। হ্যাঁ বলুন, কি ব্যাপার? দেখুন, আপনার কাজের জন্যই ফোন করেছি। আপনি কাজ খুঁজছেন না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আর আপনি আমার নাম্বার কোথায় পেলেন? অ্যাকচুয়ালি আমি প্লেসমেন্ট এজেন্সিতে কাজ করি, আর দার্জিলিংয়ে আমার ভালো কন্ট্যাক্টস আছে যারা লোকেদের কাজ দেয়। ইনফ্যাক্ট আমি নিজেই দার্জিলিংয়ের মেয়ে, আর ওখানকার অনেক মেয়েকে আমি দিল্লিতে চাকরি করে দিয়েছি। কি রকম জব? দিল্লিতে একটা শপিং মল আছে, ওখানকার মেগা স্টোরে একজন সেলস ওমেনের দরকার। কিন্তু দিল্লি। হ্যাঁ, দিল্লি। দেখো, শুরুর দিকে মনে হবে তুমি বিদেশে আছো, কিন্তু বিশ্বাস করো, আমাদের ওখানকার অনেক মেয়েই এখানে কাজ করে। ভালো মাইনে, থাকার জায়গা, তোমার ভাগ্যই বদলে যাবে। সুনিতা দি, আমাকে একটু ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, এত বড় সিদ্ধান্ত বুঝে শুনেই নেবে। আমি আবার ফোন করব। ঠিক আছে। দার্জিলিং, পশ্চিমবঙ্গ। নম্রতা একজন 34 বছরের ডিভোর্সি মহিলা ছিলেন, যার জীবনের একটাই লক্ষ্য ছিল নিজের 2 ছোট্ট সন্তানকে ভালো ভবিষ্যৎ দেওয়া। তার খুবই অভাব অনটনে দিন কাটছিল, আর তখনই এই জব অফার এলো দিল্লি থেকে, যেটা নম্রতার গ্রাম থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে। এমন একটা অফার যা নম্রতার জীবনের ছবিটাই বদলে দিতে পারত। কিন্তু এই নম্রতা বাগচির দরজায় কি সোনালী ভবিষ্যৎ করানোর ছিল, নাকি সিরিয়াস বিপদ? হ্যালো। তাহলে নম্রতা বাগচি, কি ভাবলে জবের ব্যাপারে? সুনিতা দি, ভেবে দেখলাম কাজটা আমি করব। বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি। দেখো, সামনের সোমবার থেকে তোমার জয়েনিং, পুরো 1 সপ্তাহ আছে তোমার হাতে। কিন্তু আমাকে কোথায় যেতে হবে, আর এসব কি করে হবে? তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, সবকিছু নিয়ম মতো হবে।
দেখো আজ 16ই মার্চ আর 19শে মার্চ তোমাকে দার্জিলিং বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে। আর ওখান থেকে আমার লোকাল রিপ্রেজেন্টেটিভ তোমাকে পিক করে শিলিগুড়ি পৌঁছে দেবে। আর ওখান থেকে আমাদের কোম্পানির আরেকজন রিপ্রেজেন্টেটিভ আয়া কলকাতা তোমাকে দিল্লি নিয়ে আসবে। কিন্তু দার্জিলিং বাস স্ট্যান্ডে আমি আপনার লোকেদের চিনব কি করে? ওসব চিন্তা তুমি একদম করো না, ওদের কাছে তোমার ফোন নাম্বার আছে, ওরা তোমাকে কল করে নেবে। ঠিক আছে, কিন্তু সুনিতাদি, আমার মাইনের কথা তো কিছু বললেন না। দেখো এখন তো তুমি নতুন আছো, তো 20,000 থেকে শুরু হবে। 20,000? সারা বছরে মাত্র 20,000? বছরে 20,000 নয় নম্রতা বাগচি, মাসে 20,000-এর কথা বলছি, ঠিক আছে? ওরে বাবা, মাসে 20,000? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। ভালো। 22শে মার্চ থেকে তোমার ডিউটি শুরু হয়ে যাবে, আর 19শে মার্চ তোমাকে পিক আপ করা হবে, কিন্তু মায়না তোমাকে 19শে মার্চ থেকেই দেওয়া হবে। তাহলে সব সেটেল হয়ে গেল তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা সুনিতাদি, থ্যাংক ইউ। শিগগিরই দেখা হচ্ছে তাহলে, ওকে? আসি, আবার বলো। হ্যাঁ, হ্যাঁ। 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। 5 দুগুণে 10। না, এরা দুজন তোকে বেশি বিরক্ত করেনি তো? আরে না না দিদি, এরা দুজনে তো পড়াশোনায় খুব ভালো। সোনু, আসি, চল বাড়ি চল। কেমন আছিস নম্রতা? তোর কাজকর্ম কেমন চলছে? ভালো নয় বৌদি, কিন্তু ভগবানের কৃপায় ভালো কিছু হওয়ার আশা আছে। নিশ্চয়ই ভালো হবে। তুই বাচ্চাদের কত কষ্ট করে বড় করছিস। ভালো লোকের প্রার্থনা দুর্গা মা সবসময় শোনে। আসছি রিনা। আরে দাদাও এসে গেছে। নমস্কার দাদা। নমস্কার নমস্কার। কাকাকে নমস্কার করো। নমস্কার কাকা। আরে বেঁচে থাকো বেঁচে থাকো। আর নম্রতা, ফ্যাক্টরিতে কাজ ঠিকঠাক চলছে তো? দাদা, আমি একটা নতুন চাকরিতে জয়েন করছি। আরে বাহ, কোথায়? দিল্লিতে। ওরে বাবা, আরে দার্জিলিং থেকে দিল্লি কি করে পৌঁছলে নম্রতা? দাদা, আমি তো একটা নতুন চাকরি খুঁজছিলামই। একটা এমপ্লয়মেন্ট এজেন্সি আছে, তারা খবর পেয়ে আমার জন্য খুঁজে দিয়েছে। ভালো, ভাগ্য তোমার খুলে গেল নম্রতা। হ্যাঁ, সব ভগবানের দয়া। আচ্ছা দাদা, আপনি বিশ্রাম করুন, আমি আসছি। টাটা। আসছি রিনা। টাটা। বাই। ভালো হয়েছে নম্রতা, তোমার রোজগারও ভালো হবে, আর দিল্লিতে গিয়ে এই দুটো বাচ্চার ভালো করে দেখাশোনা করতে পারবে। বাবা মা, দিল্লিতে আমি আগে একাই যাব, পরে এদের দুজনকে নিয়ে যাব। তোর ডিভোর্স যদি না হতো তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। মা, যা হয়ে গেছে তাকে তো বদলানো যাবে না, কিন্তু যা আছে আর ভবিষ্যতে যা হবে সেটা বদলানোর চেষ্টা তো করতেই পারি না। আচ্ছা হ্যাঁ, শোনো, কাল সকাল সকাল 5টা নাগাদ শিলিগুড়ির জন্য একটা ভাড়া পেয়েছি আমি। তুমি একটা কাজ করো, সকাল 4:30 নাগাদ মনে করে আমাকে একটু ডেকে দিও। হ্যাঁ হ্যাঁ, ডেকে দেবো। বাবা, নম্রতা দি ওর বাচ্চাদের ছেড়ে দিল্লিতে একা কি করে থাকবে? এরকম একটা ভালো মেয়ের এরকম ডিভোর্স হয়ে যাবে কে জানতো? আর তাছাড়া এখন তো ওর কাঁধে দুটো বাচ্চার দায়িত্বও রয়েছে। এখানে খুব খারাপ দিন কেটেছে ওর, হয়তো দিল্লিতে গিয়ে ওর কপাল খুলবে। মা দুর্গা ওকে সবসময় রক্ষা করবে। হ্যাঁ মা, সেসব তো ঠিক আছে, কিন্তু তাও যেন আমার সবকিছু ঠিক মনে হচ্ছে না। দিল্লি এখান থেকে অনেক দূরে আর অনেক বড় শহর, কত রকম লোক আছে ওখানে। আরে বাবা, ওর কপালে যা আছে তাই তো হবে। আর ভাগ্যকে পাল্টাবার ক্ষমতা আজ পর্যন্ত কার হয়েছে? হ্যাঁ, নম্রতার প্রতিবেশী 16 বছরের রিনা ওর এই সিদ্ধান্তে একটু চিন্তিত ছিল। ওর চিন্তার কারণ এটাই ছিল যে দার্জিলিংয়ের একজন ডিভোর্সি মহিলাকে দিল্লিতে কোনো চেনা জানা ছাড়াই একটা ভালো জব অফার করা হয়েছিল, আর সে নিজের সন্তানদের নিয়ে ওখানে সেটেল হতে চলেছিল। হয়তো এটা ওর সিক্স সেন্সের সতর্কবার্তা ছিল, যেটা একদম সঠিক ছিল। 2 দিন পর নম্রতার দিল্লি রওনা হওয়ার কথা ছিল। দাদা, এটা দিন। 115 টাকা। দাদা, 100 দিন না। না বৌদি, 105-এ তো কিনেছি, 110-এর নিচে দিতে পারবো না। কি আর হবে দাদা,
100 দিন না। না 110-এর কমে হবে না। ঠিক আছে, দিয়ে দিন। নম্রতা দিদি, নম্রতা দিদি, আরে রিনা তুই? আরে মনে হচ্ছে তুমি তো প্যাকিংও করে ফেলেছো। হ্যাঁ, আরে পরশুই দিল্লি যাচ্ছি তো। আচ্ছা দিদি, একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে, কিছু মনে করবে না তো? আরে না না, কি বলবি বল। দিদি, দিল্লি থেকে একজন মহিলা তোমাকে হঠাৎ ফোন করলো আর তুমি তার কথায় চলে যাচ্ছ। আরে না রে বাবা, সেরকম কিছু নয়। আমি তো আগে থেকেই এখানকার লোকাল লোকেদের বলেছিলাম যে আমার চাকরি চাই। ওই মহিলা হয়তো তাদের থেকেই নাম্বার পেয়েছে। কার থেকে নম্বর পেলো? দিদি, তুমি কি জানো এখানে দার্জিলিংয়ে এমন কেউ কি আছে যে ওই মহিলাকে জানে? না, সেটা তো জানি না ও কার থেকে নাম্বার পেয়েছে, কিন্তু ওই মহিলা বলছিল যে ও দার্জিলিং এরই লোক, আর ও এখানকার আরো অনেক মেয়েকে দিল্লিতে চাকরি দিয়েছে। খবর নিয়েছো তুমি কি ধরনের চাকরি? হ্যাঁ, বড় মলে সেলস ওম্যানের চাকরি, আর মাইনেও খুব ভালো দিচ্ছে। কাউকে বলিস না। মাসে পুরো 20,000 টাকা। মাসে 20,000 টাকা? শ্, আর জানিস তো থাকার জায়গাও দিচ্ছে। আর জায়গাটা কোথায়? চাকরি যখন দিল্লিতে, থাকার জায়গাও ওখানেই হবে না, আশেপাশেই কোথাও। আচ্ছা, কোম্পানির নামটা কি জেনেছো তুমি? না, কোম্পানির নামও জানি না, কিন্তু ওই মহিলা বলছিল যে দার্জিলিং বাস স্ট্যান্ডে চলে আসবে, সেখানে আমাদের লোক তোমাকে কল করবে আর সেখান থেকে শিলিগুড়ি নিয়ে যাবে। তারপর শিলিগুড়ি থেকে অন্য আরেকজন দিল্লি নিয়ে যাবে। 22 তারিখ থেকে আমি ডিউটি জয়েন করছি। আচ্ছা রিনা শোন, আশি আর সোনুকে আমি এখানে মা বাবার কাছেই রেখে যাচ্ছি। আগে আমি নিজে ওখানে সেটেল হই, তারপর ফিরে এসে ওদের নিয়ে যাব। এর মধ্যে যদি সম্ভব হয় আমার বাচ্চাদের একটু দেখিস রিনা। রিনা কি ভাবছিস তুই? কিছু না দিদি, কিছু না। কেউ যদি তোমাদের স্বপ্নকে তোমাদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দেয়, মনে রেখো সেই দেবদূতের মুখোশের আড়ালে একটা ভয়ঙ্কর মুখও থাকতে পারে, আর তোমরা তার জালে ফেঁসেও যেতে পারো। আর তাই সর্বদা খুব সাবধানে থাকবে। নম্রতা দিদি, তুমি ওকে চেনো না, ও তোমাকে চেনে না, তাও সে তোমাকে 20,000 টাকা চাকরি দিচ্ছে, আর থাকার জন্য জায়গাও, তাও দিল্লিতে। তোমার ভয় করছে না? একটু ভয় তো করছেই রিনা, কিন্তু ওর অফারটা এত ভালো ছিল যে সেই জন্যই তো এতগুলো টাকা, তাও তোমার কাজ না দেখে। না রিনা, ওই মহিলা আমাদের এলাকারই। ওর নাম সুনিতা নন্দিয়াল। ও আমাদের পরিশ্রম আর দক্ষতাটা জানে। আমি ওই মহিলাকে চিনতে চাই। তার মানে? দিদি, আমার ওই মহিলার নম্বর চাই, আমি ওর সাথে কথা বলবো। কি কথা বলবি তুই ওর সাথে? দিদি, তুমি নম্বরটা তো দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যালো। হ্যালো, সুনিতা দেবী? হ্যাঁ, কে বলছেন? আমি রিনা বলছি দার্জিলিং থেকে। আমি নম্রতা বাগচিকে চিনি। আমি শুনলাম আপনি ওকে একটা জব অফার করেছেন। হ্যাঁ তো? আমারও একটা এরকমই জব চাই। আসলে আমার বাড়ির অবস্থা খুব খারাপ, আপনি সাহায্য করলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের এখানে কাজের অভাব নেই। তুমি এক কাজ করো, তুমি নম্রতার সঙ্গে দিল্লি চলে এসো, তোমাকেও কোনো একটা কাজে ঢুকিয়ে দেবো। ও থ্যাংক ইউ সুনিতা দেবী। আচ্ছা, আমার স্যালারি কত হবে? দেখো, শুরুর দিকে 15-20 হাজার টাকাই মাসে পাবে। তাছাড়া তোমার পরিশ্রম আর যোগ্যতার ওপর ডিপেন্ড করছে। বেশি পরিশ্রম করলে বেশি পাবে। আমার বয়স মাত্র 16। সত্যি কি এমন চাকরি পাবো আমি? দেখো, বয়স নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আর তোমার বয়সই তোমাকে সুযোগ করে দেবে। আর তোমাদের বয়সী মেয়েরা তো আরো সহজেই চাকরি পেয়ে যাবে। একবার তুমি এসো তো এখানে, হতে পারে নম্রতা থেকে তুমি একটু বেশি স্যালারি পেলে। ধন্যবাদ সুনিতা দেবী, আমি নম্রতা দিদির সাথে চলে যাব। ঠিক আছে, আমি তোমাদের দুজনের অপেক্ষায় রইলাম। হ্যালো। হ্যালো, নির্মল স্যার, আমি রিনা বলছি দার্জিলিং গভর্নমেন্ট স্কুল থেকে। রিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ রিনা, বলো কি হয়েছে। স্যার, আমার একটা হেল্প চাই। হ্যাঁ বলো, কি হেল্প চাই?
স্যার আমার একজন প্রতিবেশী আছে, আমার মনে হচ্ছে ওকে কোনো জব র্যাকেটে ফাঁসানো হচ্ছে। ওকে, কিন্তু তুমি কি করে জানলে? জানি না স্যার, আমার এরকম মনে হচ্ছে। ওর সাথে নিশ্চয়ই কিছু খারাপ হতে চলেছে। দেখো রিনা, আমি তো একটা কাজে গ্যাংটকে এসেছি, আজ সন্ধ্যাবেলা দার্জিলিংয়ে ফিরবো। আর তোমার যদি মনে হয় যে সত্যিই কোনো গন্ডগোল আছে, তুমি দার্জিলিংয়ের এসপি সাহেবের কাছে চলে যাও। আই এম শিওর উনি সাহায্য করবেন। থ্যাংক ইউ স্যার। এসপি স্যার আপনাকে ডাকছেন, আপনি ভেতরে যান। আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি রিনা? স্যার, ক্লাস 11, দার্জিলিং গভর্নমেন্ট গার্লস স্কুলে। তোমার মনে এটা কিভাবে আসলো যে তোমার পড়শি নম্রতার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে? স্যার, দিদিকে যে জব অফার দেওয়া হয়েছে সেটা অ্যাবনর্মাল, অদ্ভুত। মানে কোনো চেনা জানা ছাড়া এত টাকার মাইনে, কিছু তো গন্ডগোল আছে না স্যার? বুঝতে পারছি, কিন্তু তুমি এসব বিষয়ে এত খবর পেলে কোত্থেকে? স্যার, এসব বিষয়ে আমাদের স্কুলে শেখানো হয়। দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না। আমি চাই তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপারে কিছু জানো? নো স্যার। হিউম্যান ট্রাফিকিং মানে মানুষ পাচার। আচ্ছা, তোমরা তো এটা জানো যে আমাদের এই পূর্বাঞ্চল এলাকা, তার সাথে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, এই গোটা এলাকায় কতটা দারিদ্র, কতটা অভাব। ইয়েস স্যার। কিছু লোক আছে, খারাপ লোক, খুব খারাপ লোক, যারা চিল শকুনের মতো আমাদের এলাকায় ঘুরে বেড়ায়, গরিব আর অসহায় লোকেদের ওপর ঝাঁপিয়ে পড়ে, বিশেষ করে মহিলাদের ওপরে, তোমাদের মতো মেয়েদের ওপরে। তাদের ভালো ভালো চাকরি দেবার প্রতিশ্রুতি দেয়, মুম্বাই, দিল্লি, কলকাতা, এমনকি বিদেশে নিয়ে যাওয়ারও লোভ দেখায়। আর তোমরা কি জানো, এরপরে এই মহিলাদের সাথে, তোমাদের মতো মেয়েদের সাথে কি হয়? তাদের বিক্রি করে দেওয়া হয়, প্রস্টিটিউশনের র্যাকেটে ঠেলে দেওয়া হয়। দেখো স্টুডেন্টস, তোমাদের অকারণে ভয় দেখাবার ইচ্ছে আমার মোটেই নেই। আমি শুধু চাই তোমাদের সবার মধ্যে সাবধানে থাকার অভ্যেস করে উঠুক। কারণ এই যে ট্রাফিকিংয়ের এজেন্টরা হয় না, খুব চালাক হয়, খুব ধূর্ত হয়। নিজেদের মিষ্টি মিষ্টি কথায় তোমাদের বিশ্বাস জিতে নেবে। ওদের কাছে সমস্ত বয়সের মহিলা বা মেয়ে শুধুমাত্র একটা বিক্রির জিনিস, আর নিজেদের উদ্দেশ্য পূরণের জন্যে তারা সব কিছু করতে পারে, সমস্ত সীমা ছাড়াতে পারে। আর তাই তোমাদের সামনে যদি এমন কোনো অফার আসে যা তুড়ি মেরে তোমাদের সমস্ত সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেয়, সেই অফারকে তোমরা সমস্ত দিক থেকে বিচার করে দেখবে। আর দরকার হলে তোমরা সরকার আর পুলিশের সাহায্য নেবে। একবার একটা এনজিও রিনার স্কুলে হিউম্যান ট্রাফিকিং এর বিষয়ে একটা অ্যাওয়ারনেস ক্লাস কন্ডাক্ট করেছিল। রিনা একজন বুদ্ধিমতী আর মেধাবী ছাত্রী ছিল। তার সতর্ক মন তাকে সংকেত দিল যে নম্রতা একটা চোরাবালিতে ফাঁসতে চলেছে। এখন প্রশ্ন হলো যে রিনার এই ভয়টা কি সত্যিই ছিল, নাকি একটা 16 বছরের টিনেজারের ভুল ছিল এটা? পিআই মধুকর, ক্রাইম ব্রাঞ্চ। বধু, আমি এসপি রাজন বলছি। ইয়েস স্যার। একটা কেস আছে, সেনসিটিভ। আমি চাই এই কেসটা তুমি পার্সোনালি হ্যান্ডেল করো। অবশ্যই স্যার। নম্রতা, রিনা কোনো বাচ্চা মেয়ে নয়। ওর মনে যে ডাউটগুলো হচ্ছে সেগুলো আমাদের মনেও হয়। আমরা দিল্লি পুলিশের সাথে কথা বলেছি, ওনারা এই নম্বরটা ট্রেস করছেন যেখান থেকে আপনাকে ফোন করা হয়েছিল। আর আমাদের সন্দেহ এটা কোনো এমপ্লয়মেন্ট এজেন্সি নয়, বরং একটা গোটা র্যাকেট চালানো হচ্ছে। ঠিক আছে ম্যাডাম, আমি দিল্লি যাব না। না, তুমি দিল্লি যাবে। কি বলতে চাইছেন ম্যাডাম? আপনিই বলছেন র্যাকেট আছে, আর আপনিই আমাকে ওখানে পাঠাচ্ছেন? নম্রতা, তুমি একলা যাবে না, তোমার মাধ্যমে আমরা ওই পুরো র্যাকেটটার মুখোশ খুলে দেব। তোমাকে আমাদের সাহায্য করতেই হবে। তুমি না গেলে এই লোকগুলো কোনোদিনই আমাদের হাতে ধরা পড়বে না। কিন্তু
কিন্তু আমাকে কি করতে হবে? তোমরা দুজন প্ল্যান অনুযায়ী 19শে মার্চ সকালবেলা দার্জিলিং বাসস্ট্যান্ডে পৌঁছে যাবে। দিল্লির সুনিতা নান্দিয়ালের রিপ্রেজেন্টেটিভ তোমাদের ওখানে এক্সপেক্ট করবেন। এই লোকটা আমাদের ধারণা অনুযায়ী এই র্যাকেটের প্রথম বোড়ে। দেখুন ম্যাডাম, আপনি ঠিক কাজ করছেন, কিন্তু আমাদের মেয়ে আর নম্রতা এই দুজনকে কেন বিপদের মধ্যে ফেলছেন? আপনার মেয়ে রিনা আর নম্রতা এখন থেকে আমাদের দায়িত্ব। আমাদের লোক সাধারণ পোশাকে সবসময় এদের দুজনের সঙ্গে থাকবেন আর ওই এজেন্টদের ধরে ফেলবেন। কিন্তু ম্যাডাম, আমার খুব ভয় করছে। আপনি আমার রিনাকে তো এর থেকে বাইরেই রাখুন। আরে এ তো এখনো বাচ্চা। আমাদের কাছে এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সুমনদা, নম্রতা, এই ব্যাপারে আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি সব সময় ওদের সাথে থাকব। রিনা আর নম্রতার কোনো বিপদ হবে না দাদা, আমি কথা দিচ্ছি। বাবা, আমি যাব। নম্রতা দিদিকেও সাথে নিয়ে যাব। সত্যি যদি ওদের কোনো র্যাকেট থাকে তো ওদের ধরাটা তো দরকারি, তাই না বাবা? এতে আমাদের এলাকার অন্যান্য মেয়েদের জীবনও নষ্ট হওয়া থেকে আটকানো যাবে। ভেরি গুড রিনা, সাবাস, তুমি খুব সাহসী একজন মেয়ে। গৌরব, মনে হচ্ছে এটাই আমাদের পার্টি। গিয়ে জিজ্ঞেস করি। তুই এখানে দাঁড়া, আমি জিজ্ঞাসা করে আসছি। নমস্কার, আপনারাই কি দিল্লি যাচ্ছেন? হ্যাঁ দাদা, আপনি কে? আমি আপনাদের সাহায্যকারী। আমি আপনাদের শিলিগুড়ির দার্জিলিং চক পর্যন্ত নিয়ে যাব। আসুন। ম্যাডাম, ম্যাডাম, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমায় ছেড়ে দিন, ক্রাইম আমায় ছেড়ে দিন। ক্রাইম ব্রাঞ্চের থেকে পালাবে? যাও, নিয়ে যাও একে। আমি কিছু করিনি ম্যাডাম। ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি কোনো সুনিতা নন্দিয়ালকে চিনি না। সত্যি বলছি ম্যাডাম, আমাদের কাজ ছিল এই দুজনকে শিলিগুড়ির দার্জিলিং চক অব্দি পৌঁছে দেওয়া ম্যাডাম। ওখানে এদেরকে ডেলিভারি নিতে আসার কথা ছিল ম্যাডাম। কোন লোক? কার লোক? জানি না ম্যাডাম, জানি না। আলাদা আলাদা লোক আসতো। আমি তো এটাও জানি না দিল্লি থেকে এদের কে ফোন করেছিল। চল, ফোন বের কর নিজের। সুইচ অফ করো এগুলোকে। ইয়েস ম্যাম। ভেতরে ঢোকাও এদেরকে, আর কিছুক্ষণের জন্য খুব ভালো করে এদের সুইচ অফ করে দাও। নিয়ে যাও। যা। কিছু করিনি স্যার আমরা, ম্যাডাম কিছু করিনি। এই দুজন লোক আমাদের প্রথম ধাপ। এর পরের ধাপটা আমরা শিলিগুড়ির দার্জিলিং চকে গিয়েই পাবো। আমাদের যেমন করেই হোক ওদের কাছে পৌঁছতে হবে। আমরা ওদের কাছে পৌঁছবো। নির্মল, এই হিউম্যান ট্রাফিকিং র্যাকেটস অনেকটা রিলে রেসের মতো। প্রতিটা খেলোয়াড় নিজের জন্যই দৌড়য়, আর পরের জন তার আসার অপেক্ষা করে। কিন্তু ম্যাম, আমরা শিলিগুড়ির লোকেদের কাছে পৌঁছবো কি করে? দিল্লির সুনিতা নান্দিয়াল তোমাদের প্রতিটা পদক্ষেপকে ট্র্যাক করছে। যেই তোমাদের ওর র্যাডার এরিয়ার মধ্যে দেখতে পাবে না, ও নিজেই তোমাদের ফোন করবে।
হিউম্যান ট্রাফিকিংয়ের ভিকটিমস এক হাত থেকে অন্য হাতে এক্সচেঞ্জ হতে থাকে। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে না ভিকটিমস না তো হ্যান্ডেলার্স কেউই গোটা চেইনটাকে পুরোপুরি জানতে পারে না, আর গন্তব্যটা হয় বড় শহরের অন্ধগলি। এই কংক্রিটের জঙ্গলে মানুষের মুখোশধারী নেকড়েরা এই মহিলা আর মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের নানাভাবে ছিঁড়ে খায়। হিউম্যান ট্রাফিকিংয়ে চেনের ঘাটগুলো খুবই সূক্ষ্ম হয়, তাই এটা খুবই জরুরি যে পুলিশকে খুব সাবধানে আর গুপ্তভাবে অপারেশন চালাতে হয়, যাতে কোনো ঘাট পুরোপুরি ভাঙতে না পারে। আর যদি সেটা হয় তাহলে সেই র্যাকেটকে ধরা খুবই কঠিন হয়ে যায়। কলটা নাও নম্রতা, আর ফোনটাকে স্পিকারে দাও। ওকে বলো যে দার্জিলিং বাস স্ট্যান্ডে তোমাকে কেউ রিসিভ করতে আসেনি। হ্যালো, হ্যালো নম্রতা, কোথায় তুমি আর রিনা? আমরা তো এখানেই আছি সুনিতাদি, দার্জিলিংয়ে। কিন্তু বাস স্ট্যান্ডে কেউ তো আমাদের নিতে আসেনি। আমরা পুরো 1 ঘন্টা অপেক্ষা করেছি। কিন্তু তোমরা আমাকে কেন ফোন করোনি? আসলে মানে সত্যি বলতে আমরা ভেবেছিলাম আমাদের সাথে কেউ ইয়ার্কি করেছে, তাই আমরা চুপচাপ বাড়ি চলে এসেছি। পাগল হয়ে গেছো নাকি তোমরা? এরকম ব্যাপারে কেউ মজা করে? আচ্ছা, এক কাজ করো, এক্ষুনি তোমরা দার্জিলিং বাস স্ট্যান্ডে যাও, আর ওখান থেকে শিলিগুড়ির বাস নিয়ে দার্জিলিং চকে নেমে যাবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ওখানে আমার রিপ্রেজেন্টেটিভ তোমাদের দুজনের অপেক্ষায় থাকবে। ঠিক আছে সুনিতাদি, আমরা আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে যাচ্ছি। ওকে। ব্যাস। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এবার আমরা আমাদের মেন অপারেশন লঞ্চ করব, যেখানে আমরা সবার আগে সেই লোকগুলোকে হেফাজতে নেব যারা তোমাদের শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছে দেবে। কিন্তু ম্যাম, আমাদের ওদের সাথে কি করতে হবে? তোমরা শুধু আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে থেকো। বাসের সমস্ত প্যাসেঞ্জার আমাদেরই লোক হবে। তোমাদের দুজনের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবার ভয় পাওয়ার পালা এই র্যাকেটের লোকগুলোর। চলো ড্রাইভার। জয় হিন্দ মধুদেবী। জয় হিন্দ শর্মা বাবু। আমরা ওই র্যাকেটের সেকেন্ড টিমকে ধরার জন্য রওনা দিয়েছি শিলিগুড়ির দিকে। আপনি দিল্লির এই সেলে ক্লোজিং করুন। আমরা ওই নাম্বারটা ট্রেস করে ফেলেছি, দ্বারকা এলাকা থেকে অপারেটেড হচ্ছে। আপনিও পুরো অ্যালার্ট থাকবেন শর্মা বাবু। আমরা যেই শিলিগুড়ির এই গ্যাংটাকে অ্যারেস্ট করব আপনাকে ইনফর্ম করে দেব। আর আপনার ফোন আসার পর আমরা এই সুনিতা নন্দিয়ালকে ধরে ফেলবো। অল দ্য বেস্ট মধুদেবী। আপনাকেও শর্মা বাবু।
বলুন ম্যাডাম। দেখো ওরা দুজন এক্ষুনি পৌঁছে যাবে। ওদের সঙ্গে কথা হয়েছে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। ম্যাডাম আপনি টেনশন করবেন না, আমরা প্রতিটা বাসকে স্ক্যান করছি, আমরা ওদের দুজনকে চিনে নেব। আচ্ছা দেখো, ওদের মধ্যে একজন 30-35 বছরের মহিলা আর একজন মেয়ে আছে 16 বছরের। আচ্ছা ম্যাডাম। আর শোনো, এখন থেকে আমার ফোন বন্ধ থাকবে, আমাকে ফোন করবে না। আর ওই দুজনকে আমি দিল্লি থেকে পিক করিয়ে নেব। ঠিক আছে ম্যাডাম। স্যার, সেলফোনের লোকেশন এই কলোনির মধ্যেই, 10 মিনিটের মধ্যে এক্স্যাক্ট ফ্ল্যাটটা জানা যাবে। ট্র্যাক করে যাও, অ্যাটাকের অর্ডার যে কোনো মুহূর্তে আসতে পারে। ওকে স্যার। দেখুন, দার্জিলিং চক প্রায় এসেই গেল। রিনা, নম্রতা, তোমরা দুজন খুব সাধারণভাবেই ওখানে গিয়ে দাঁড়াবে, যেন তোমরা কারোর জন্য অপেক্ষা করছো। আর আমরা ওখানে চারদিকে ছড়িয়ে পড়ব, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। ড্রাইভার, আমরা নামার ঠিক পরেই আপনি গাড়ি নিয়ে সামনে এগিয়ে যাবেন, আর ঠিক 15 মিনিট পরে আবার ফিরে আসবেন। দিল্লি? হ্যাঁ হ্যাঁ, দিল্লি। সেলস ওম্যানের চাকরি? হ্যাঁ, সেলস ওম্যানের চাকরি। ও আচ্ছা আচ্ছা। আপনারা আমাদের সাথে চলুন, আজ বিকেলেই ট্রেন আপনাদের। হ্যাঁ মধুদেবী, হ্যাঁ ফ্ল্যাট ট্রেস হয়ে গেছে। সেকেন্ড গ্যাংটাও আমাদের হাতে ধরা পড়ে গেছে। আপনি সুনিতাকে অ্যারেস্ট করুন। ঠিক আছে, ধন্যবাদ। অ্যাকশনের সময় হয়ে গেছে। ম্যাডাম, আমাদের কাজ ছিল শুধু এদের ট্রান্সফার করা। আমাদের কাজ তো ছিল খালি এই দুজনকে ট্রেন অবধি পৌঁছানোর। ট্রেনে অন্য কেউ দায়িত্ব নিয়ে নেয়, যারা পার্টিকে দিল্লিতে নিয়ে যায়। তার নাম আর ঠিকানা বল। আমি সত্যি জানি না ট্রেনে কে দায়িত্ব নিত। ম্যাম, দিল্লির ওই সুনিতা গায়েব হয়ে গেছে। যতক্ষণে দিল্লি পুলিশ ওখানে পৌঁছয় ততক্ষণে ও ওখান থেকে পালিয়েছে। আর ম্যাম, ওর মোবাইলটা সুইচ অফ করা। শিট, ড্যাম ইট। বল দিল্লির মালটাকে। ম্যাডাম, আজ পর্যন্ত শুধু ফোনেই কথা হয়েছে, আজ পর্যন্ত কখনো দেখিনি ওকে।
কখনো দেখা হয়নি। যখন আমরা নতুন কোনো পার্টিকে শিলিগুড়ি স্টেশন নিয়ে যাই আমরা আমাদের মজুরি পেয়ে যাই, কিন্তু আমাদের টাকা দেবার জন্য প্রতিবার নতুন লোক আসে। আমাদের কাজ করার যে মজুরি আর শিলিগুড়ি পার্টিকে যা দিতে হয় সব মিলিয়ে একটা রাউন্ড ফিগার দিয়ে দেয়। দিল্লি থেকে ম্যাডাম ফোন করে বলেছিলেন যে দার্জিলিং এর লোক ভুল করেছে আর পার্সেল নিজেই আসছে। আটকে দাও এদেরকে ভেতরে, আর যা কিছু এদের ভেতরে রয়েছে সবকিছু আদর করে বের করো। কোন কোন এজেন্ট আছে, তাদের কোথা থেকে পিক আপ করেছে, আজ পর্যন্ত কতজনকে পার্সেল করেছে, সব কিছু এদের কাছ থেকে বের করো। কিন্তু মনে রেখো, এটা যেন মনে না যায়, ঠিক আছে? হালকা করে থাপ্পড় মেরে শুরুটা করো। নিয়ে যাও এদের এখান থেকে, নিয়ে যাও। নম্রতা, রিনা, তোমাদের দুজনের সফর এখানেই শেষ হচ্ছে। আমাদের পুরো টিমের পক্ষ থেকে তোমাদের দুজনকে থ্যাংক ইউ। তোমরা দুজনেই সাহস আর বুদ্ধিমত্তা নিয়ে আমাদের সাথে কাজ করেছো। এবার এই অপারেশনকে আমরা নিজেদের মতো করে হ্যান্ডেল করব। নির্মল, ইয়েস ম্যাম। তোমার এনজিও খুবই ভালো কাজ করছে। আমরা তো এই র্যাকেটটাকে ধরে ফেলবই, কিন্তু তোমার জন্য আজ একজন মহিলার জীবন বেঁচে গেল। কংগ্রাটস। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আমি আসছি দিদি। রিনা, থ্যাংক ইউ, তুই আমায় বাঁচালি। আজ যদি আমি একা একাই দিল্লি চলে যেতাম তাহলে কে জানে কোথায় গিয়ে পড়তাম। দিদি, অভাবে এমন জালে ফেসে যাওয়া খুব সহজ, তাই না? যে কোনো কারোর সাথে হতে পারতো, হয়তো আমার সাথেও। ভাগ্য ভালো যে স্কুলে এসব কথা আমাদের আগেই শেখানো হয়েছিল, আর আজ কাজেও লাগলো। আমাদের শুধু সবসময় সাবধানে পা ফেলতে হবে। কি করব, পৃথিবীটাই এমন। আচ্ছা দিদি, আমি চলি। রিনার সাহসিকতার জন্য দার্জিলিং পুলিশ ওকে পুরস্কার দিয়ে সম্মানিত করলো, আর একটা ঘৃণ্য অপরাধকে আটকাবার জন্য ক্রাইম পেট্রোল দস্তাক এই টিনেজার বাহাদুর মেয়েটাকে কুর্নিশ করছে। একই সাথে ক্রাইম পেট্রোল সেই এনজিওকে স্যালুট করছে যারা পূর্ণ উদ্যম নিয়ে হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করছে, যার কারণে রিনা এই কেসে সাহায্য করল। হিউম্যান ট্রাফিকিং একটা খুব সিরিয়াস অপরাধ যেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ফ্লেশ ট্রেডের বেশিরভাগ ভিকটিম শিকার হন কোনো মিথ্যা প্রতিশ্রুতির, একটা উন্নত জীবনের প্রতিশ্রুতি যা কখনো পূরণ হয় না। শিকারদের একটা খুব ছোট অংশ এই র্যাকেটের হাত থেকে মুক্তি পেয়ে থাকে। কিছু মেয়েকে পুলিশ উদ্ধার করে, কিছু এনজিও উদ্ধার করে, কিন্তু এই শিকারদের একটা অনেক বড় অংশকে এই দেশের মহানগর আর বিদেশের কিছু বড় শহরে বিক্রি করে দেওয়া হয়। অজ্ঞাত, অসহায় আর সাধারণত অসুস্থ এই মহিলাদের সঙ্গে দিন রাত সব সময় শয়তানরা অত্যাচার করে। এই জীবন্ত লাশেদের মন মস্তিষ্ক কিছুই কাজ করে না। আলোর মধ্যেও এরা শুধুই অন্ধকার দেখে। শুধু নিঃশ্বাসটা চলে সামান্য কটা টাকার জন্যে, যা তাদের দূরগ্রামে থাকা পরিবারের লোকেদের দুমুঠো খাবারের যোগান দেয়। ফ্লেশ ট্রেড কি চিরকালের মতো শেষ করা সম্ভব? সম্ভবত কিছুটা কমানো যেতে পারে যদি এই র্যাকেটের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশটিকেও খুব বড় শাস্তি দেওয়া যায়। সম্ভবত তখনই কমানো যাবে যখন শুধু একটা কঠোর আইনই নয়, বরং একটা দৃঢ় সামাজিক অভিযান সেই লোকেদের বিবেকের দরজায় কড়া নাড়বে যারা এই বিকৃতি থেকে আনন্দ পায়। কিন্তু এটা একটা সাধারণ পরিকল্পনা যেটা হয়তো কখনোই বাস্তবে সম্ভব হবে না। কিন্তু একটা জিনিস সম্ভব, অ্যাওয়ারনেস, কিছু জ্ঞান। যদি হিউম্যান ট্রাফিকিংয়ের সমস্ত পর্যায়গুলোকে স্কুল আর কলেজে ওয়ার্কশপ করে এই পিছিয়ে পড়া এলাকাগুলোয় বারবার শেখানো যায়, তাহলে এই ট্রাফিকিংয়ের দালালদের হাতে এত সহজে মেয়েরা পড়বে না। আর এই চেষ্টা ফ্লেশ ট্রেডের বিরুদ্ধে লড়াইতে একটা বিশাল বড় জয়, যেটা আজকের এই কেসটা প্রমাণ করে দিল। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকের আরেকটা এপিসোডে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।